দাদার সঙ্গে আসলে সম্পর্কটা একদমই চলচ্চিত্র সংক্রান্ত ছিল না, একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। তার দুটো কারণ, একটা হচ্ছে আমার শ্বশুরমশাই, উনি খুব ক্লায়েন্ট এবং বন্ধু ছিলেন, আর যখন জেনেসিস হচ্ছে তখন দাদার সঙ্গে ওনার খুব ক্লোজ রিলেশন হয়ে যায়। দাদাকে দেখতে কুণালদার মতো ওনার ছেলের মতো, তো ওরা খুব দুর্বলতা হয়। যাই হোক, তো দাদা অত যেত না। আমার একটা কেন জানি না লোকটার প্রতি আকর্ষণ ছিল সিম্পলিসিটির জন্য। মানে এত বড় একটা ব্যক্তি, এত বড় একটা মানুষ আন্তর্জাতিক ক্ষেত্রে, কিন্তু এত সাধারণভাবে বাঁচত, সেইটা আমার ভীষণ আকর্ষণ করত। আর তখন মানে আমার বিয়ে হয়নি, স্ত্রীর দেখা করারও একটা জায়গা ছিল মৃণালদার বাড়ি। মৃণালদা খুব এনকারেজ ছিল, কি প্রেম চলছে কিরকম এইসব বলতো টলতো, ভারী মজার মানুষ ছিলেন। তো চলচ্চিত্র নিয়ে যে খুব একটা কোনোদিন আলোচনা করেছি তা না, তো যদিও আমাকে নিজে মৃণালদা ব্যাটেলশিপ পোটেমকিন দেখাতে নিয়ে গেছিলেন গোর্কি সদনে, এবং অনেক গল্প টল্প বলছিলেন, কারণ ওই ছবিটা একবার উইদাউট সাউন্ড, একবার উইথ সাউন্ড, দুবার করা হয়েছে, কিন্তু দেখা গেছে যে উইদাউট সাউন্ডটাই ভালো। এই বিষয়ে অনেক বলছিলেন। তো কখনো কখনো আলোচনা হতো না তা না, কিন্তু আসলে সম্পর্কটা খুব ব্যক্তিগত ছিল। মৃণালদা আমার বিয়ে, আমার প্রথম ছেলে, আমার এখনো মনে আছে মৃণালদা ওর প্রথম জন্মদিনে বেঙ্গল ক্লাবে এসে যে আশীর্বাদ করার জন্য এনভেলপটা দিল, সেই এনভেলপে লেখা ছিল, রেখে দিয়েছি আমি, রোহনের আরোহণে। ওর নাম রোহন ছিল, রোহনের আরোহণ। এখন তো নাম পরিবর্তন করে রোহেন হয়েছে। তো একটা অভিজ্ঞতা আমার মানে খুবই, কি বলবো, জানি আমার একটু অহংকারী হয় যে আমার মতন একটা ক্ষুদ্র মানুষ এত বড় একটা ঘটনা আমি ঘটাতে পেরেছিলাম। জেনেসিস যখন মিউজিকটা তো পণ্ডিত রবিশঙ্কর এবং দাদা অ্যাসিস্ট করছিল, ছবিটা যখন কমপ্লিট হয়ে যায় তখন দেখা যায় মৃণালদা প্রচুর মিউজিক এডিট করে দিলেন। উনি ডিরেক্টর, একটা ফিল্মের একটা ডিরেক্টর, সে যা মনে করবে, যা ভিজুয়ালাইজ করবে সেরকমই হয়েছিল না। তো যাই হোক, রবিশঙ্করজির এত বড় একটা পজিশন, নাম, এমনকি লং প্লেন রেকর্ডে ফ্রান্স থেকে যেটা বেরিয়েছিল জেনেসিসের, তাতে আগে রবিশঙ্করজির নাম, পরে মৃণালদার নাম ছিল। হঠাৎ করেই তখন কলকাতা ৩০০, মানে কলকাতার ৩০০ বছর বয়স, সেইটা খুব বড় করে সেলিব্রেশন হচ্ছিল সারা কলকাতায়। এমনকি বা বিবিসি যাকে ডকুমেন্টারি করেছিল কলকাতা ৩০০, ভিক্টর ব্যানার্জি, মৃণালদা, আমার দাদা পণ্ডিত কুমার বোস, আরেকজনের নাম আমার মনে নেই, চারজনের উপরে করেছিল। তো সেই ৩০০ বছর উপলক্ষে একটা তখনকার মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবু একটা ইনডোর স্টেডিয়াম প্রোগ্রাম করেছিলেন, তাতে পণ্ডিত রবিশঙ্কর এবং দাদা বাজাবে। আমি দেখলাম এই একটা সুযোগ, যা করার এর মধ্যেই করতে হবে। মৃণালদা চিরকালই সিম্পল ছিল, উনি কিন্তু কোনোদিন খুব একটা ফর্মাল, কে বললো কে বলেন এসব ভাবনা। আমি গিয়ে বললাম, আপনি চলুন আমার সঙ্গে। বলছো? তো চলে গেল আমার সঙ্গে ইন্ডাস্ট্রি। এত বড় ব্যক্তির মানুষ যখন সামনাসামনি দুজন দেখা হয়, তখন মনে যাই থাকে, একটা তো সৌজন্যবোধ থাকবেই। রবিশঙ্করজি যথারীতি, হ্যাঁ কেমন আছেন? মৃণালদা ভালো, আপনি তো জানি একটু অসন্তুষ্ট, রেগে আছেন। যাই হোক, তো খুব বিষয় নিয়ে খুব একটা কথা হলো না, কিন্তু মিটে গেল, একটু ইজি হয়ে গেল দুজনে। দেখলাম, আমি তখন আর ছাড়লাম না, তখনই সেই দিনই দুজনকে রাজি করলাম বাড়িতে নিয়ে আসবো বলে। মা রান্না করবে, দুজনেই খাবে, এবং দুজনে এলো। তখন
নর্দার্ন এভিনিউর এই বাড়িতে, দাদার বাড়িতে টেবিলও নিয়ে টেবিল আনা হলো যাতে দুজন বসে খেতে পারে। দাদা মাটিতে বসে খেত, তো দুজন এলো, খেলো, এবং সেইটা খুব একটা মানে দারুণ মুহূর্ত। এত বড় দুজন মানুষ এলেন, অনেক সারাদিন আড্ডা মারলেন, খাওয়া দাওয়া করলেন, তারপরে চলে গেলেন। তো সেইটা আমার একটা মনে হয় যে আমি একটা খুব বড় কাজ করতে পেরেছি, যে একটা এত বড় দুটো মানুষের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে গেল, খারাপ হতো। তো ওই জন্য মৃণালদার বাড়িতে আমার প্রচুর যাতায়াত ছিল, দেখতাম আমি কাজ টাজ যখন উনি করতেন। এবং আনফর্চুনেটলি আমাদের বাড়িতে আমার মেজদার সঙ্গে মিটিং করলেন বসে উনি, ঢুলি ছবি করবেন বলে মিঠুন চক্রবর্তী, এবং সেটা মেজদা মিউজিক করবে, সেইটা নিয়ে উনি জেলায় জেলায় যেখানে যেখানে আমাদের পশ্চিমবঙ্গের ঢাকিরা বেশি আছে সব জায়গায় গিয়ে ঢাকিদের সঙ্গে করা, মানে আমরা যেটাকে বলি প্রি প্রোডাকশন, তার অনেকটাই কাজ এগিয়ে গেছিল। কিন্তু আমার মেজদা জয়ন্ত বসু সেরকম বললো, দাদা আমায় মিউজিক করতে দিলেন, ছবিটা হবে তো? ও মা সত্যি তাই। তারপরেই উনি হৃদরোগে আক্রান্ত হলেন এবং ছবিটা করা হলো না আলটিমেটলি। তারপর থেকে আমি যেতাম, তবে একদম শেষের দিকে আমার অত বেশি যাওয়া হয়নি। সেটা একটা আমার অপরাধবোধ কাজ করে। তো আমি সেটা কুণালদাকে বলেওছি। কুণালদার সঙ্গে আমার পরিচয় কিন্তু মৃণালদার বাড়িতে নয়, শিকাগোতে। প্রথম 1989-এ আমি যখন আমেরিকা যাই, জানতামই না যে ওটা কুণালদা। যিনি নিয়ে গেছেন অর্গানাইজার, তিনি রিসিভ করতে এসছেন এয়ারপোর্টে, আমার শরৎ নিয়ে দেখলাম একজন যাচ্ছে, তার বাড়িতেই গিয়ে চাটা খাওয়া হলো। তখন জানতে পারলাম উনি কুণালদা। মৃণালকে নাম তো লজ্জা, আমার শরৎ বাবার মতনই। কুণালদাও খুব সিম্পল মানুষ। ওনার 100 years অফ সিনেমাতে আমি আর দাদা কাজ করছিলাম, তখন দেখেছি, বা ওনার তো সব ছবি দেখেছি। সাংঘাতিক যে উনি খুব মিউজিকের ওরিয়েন্টেশনে ছিলেন বা মিউজিক ব্যবহার করতে চাইতেন আমার কখনো মনে হয়নি, কিন্তু যতটুকু প্রয়োজন, এবং সেই দিক থেকে দেখলে বোধহয় ভুবন সোম সব থেকে বেশি মিউজিক আছে ছবিতে, বিভিন্ন রকম পারকাশন, ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট। এবং দুপুরবেলার সিকোয়েন্সে বিজয় রাঘব রাও একজন অত্যন্ত নামী সঙ্গীত পরিচালক এবং বাঁশরি বাদক, তো উনি দেখলাম একটা সন্ধেবেলার রাগ ব্যবহার করেছেন ভুবন সোমে। তো অনেক রকম আর কি ওনার ছবিতে দেখেছি। পারকাশনের ওরিয়েন্টেশন একটু বেশি, জেনেসিস, ভুবন সোম, আরো অন্যান্য ছবিতেও দেখেছি একটু ওনার। আমরা যখন কাজ করেছি তখনও দেখেছি উনি একটু পারকাশন ইউজ করতে চান। সেটা আমি জানি না, যারা ওনার সঙ্গে বেশি কাজ করেছে তারা এর চেয়ে অনেক ভালো বলতে পারবে, কারণ আমি প্রথমেই বলেছি ওনার সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই চলচ্চিত্র সংক্রান্ত নয়, ব্যক্তিগত সম্পর্ক। তো সেই জন্যই এত বেশি যাতায়াত ছিল, বৌদি এত ভালোবাসত। আর দুজনকে দেখে আমার মনে হয়েছে বোধহয় পৃথিবীর সপ্তম আশ্চর্যের মতন, একজন শাল বললে একজন ডেট বলে, একজন ডেট বললে আরেকজন শাল বলে, এরকম আমি আমার লাইফে এরকম পার্টনার বলতে যা বোঝায় আমি দেখি। তো খুব মিস করি মানুষটাকে, খুব মিস করি। আমার সৌভাগ্য, উনি কেন এত আমার ভালোবাসেন আমি জানি না, কিন্তু আমি এখনো খুব মিস করি। যে প্রশ্নটা করলেন তার উত্তরে একটা কথাই বলি, ক্লাসরুমে কি আড্ডা হয়? তার কারণ আমরা যখন তার সংস্পর্শে আসতাম, সেটা ছবির প্রয়োজন ছাড়া অন্য কিছুতে আসতাম না। সুতরাং সেখানে এইরকম আলোচনা হতো না কফি হাউসের মতো, যে ওই করেছে সেই করেছে। আমাদের যে মূল প্রতিপাদ্য বিষয় যে ছবি, তার বিষয়ে আলোচনা হতো। প্রসঙ্গক্রমে যদি কোনো আলোচনা আসতো, রেফারেন্স, সেটা আসতে পারত, কিন্তু এটা নয় যে সেখানে আমরা অন্য কিছু আলোচনা করতাম। ক্লাসরুমে
টেক্সট বই পড়ানো হয়, গল্পের বই পড়ানো হয়। মনে আছে খাড়িতে একটা গলির মধ্যে দিয়ে একটা রিক্সা আসছে। এই রিক্সা আসারটা যে ব্যাপারটা যে পার্সপেক্টিভ যাই থাকবে, তাই দূরের থেকে রিক্সাটা কাছে আসছে। অ্যাকর্ডিং টু দ্যাট আমাকে একটু সাউন্ডটা ফলো করে আমাদের ওই উইথ টেপরেকর্ডার বা নাগরা টেপরেকর্ডারে রেকর্ড করতে দিতে হবে। কলকাতা 71 যখন শুটিং হয়, সেটা জানেন পুরোটাই মানে 3টে পার্ট আছে। একটা পার্ট ট্রেনের মধ্যে আছে চোরাচালানকারী, এবং সেখানে একটা প্রিকটের কন্ডিশন ছিল। উনি ভেবেছিলেন চেয়ারগুলো কিন্তু যেমন থাকবে সোজা সোজা, মানে অ্যাকস্টিক টেবিল, অ্যাকস্টিক যেমন দুটো একটু সামনাসামনি কথাবার্তা হবে। আনফর্চুনেটলি দেখা গেল যে কামরাটা উনি পেয়েছেন সব লম্বালম্বি বেঞ্চের মতো, অর্থাৎ ছবিতে স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করে যাচ্ছে। এতটাই দখল, সেই দেখে কিন্তু উনি কিছু বললেন না, আমাদের অন্য একটা কামরা পাঠিয়ে দিন, সেটা রিজার্ভ করেছেন। 2 ঘন্টা বাদে ডাকলে পুরো ওরিয়েন্টেশন অফ দ্য স্ক্রিপ্ট তিনি চেঞ্জ করলেন। এই অ্যাডাপ্টেশনটা ছিল। দ্বিতীয় কথা হচ্ছে কি, ওই ছবিতেই যে 3টে ধরুন বাচ্চা বাচ্চা ছেলে আছে, তারা চোরাচালানকারী। একটা সিনে দেখবেন গালাগাল দেবার প্রশ্ন আছে, তা সেখানে এমন একটা গালাগাল ছিল, সেটা আমি বলছি না। তা যে ছেলেটি সিলেক্টেড ছিল সে কিন্তু একটু মোটামুটি ভদ্র ফ্যামিলির ছিল, এতে অভ্যস্ত না। সে কি গালাগালটা কিছুদিন বলতে পারছে, আনকমফর্টেবল ফিল বলছে, কিন্তু আনকমফর্ট হচ্ছে না ছবি করলে। মানে একটা গালাগাল সহজে যা বলতে পারে যেভাবে হওয়া উচিত সেটা হচ্ছে না। তিনি তখন বললেন যে দেখো তুমি এটা বলতে পারছো, কি বললে তুমি এটা বলতে পারবে? সে বললে আমি শালা বলতে পারি, তাই বলি। এবং সেইখান থেকে ক্রিমটাকে টেনে আনতে। তৃতীয় কথা থেকে যেটা বলার দরকার, সেটা তিনি ছবিতে শব্দকে শব্দই বলতেন, মিউজিক বলতেন না। আমার এখানে 2টো ছবি ব্যাকগ্রাউন্ড রয়েছে। একটা হচ্ছে গিয়ে আপনার একদিন প্রতিদিন, আর একটা হচ্ছে কোরাস। আমার মতে কোরাস কিন্তু একটা, যদিও পলিটিক্যাল তার মধ্যে হাইলাইট আছে, কিন্তু মেকিংয়ের দিক দিয়ে কিন্তু অনবদ্য। কারণ 100 লোক মব নিয়ে পুরো শুটিংটা করা কিন্তু ইয়ার্কির কথা নয়, এবং সেটা ইউনিক হয়েছে। আর খারিজের কথাটা বাঙালির বিনম্রতা। তা খারিজের রেকর্ডিংয়ের সময় বিবি করণ ছিলেন রেকর্ডিস্ট, এই মিউজিক ডাইরেক্টর, আমি ছিলেন রেকর্ডিস্ট। তাতে 2 দিন শিডিউল ছিল, 24টা মিউজিক রেকর্ড করার কথা ছিল। তা দেখা যাচ্ছে যে মিউজিকগুলো করছে সেগুলো কিন্তু মেয়েরা মনে রাখছেন। তারপরে গিয়ে বোঝাচ্ছেন, বোঝাবার পরে দেখা গেল যে তিনি 2-3টে টেকের পরে ওকে করে দিচ্ছেন। আর তাহলে কী হবে? এগুলো হচ্ছে না, এগুলো নিয়ে তো কোনো দাম বলে সাউন্ড দিল বেশি লোক মাত্র ওই টোটাল মিউজিক স্কোরের মধ্যে 10টা মিউজিক ইউজ হয়েছে, বাকি সব সাউন্ড করে দিল। এবং সাউন্ড এফেক্টটা কিন্তু প্রমোট করে, সাউন্ড এফেক্ট আর মিউজিক একই ক্লাসের জিনিস, দ্যাট প্রমোট দি ড্রামা, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। এবং সেই ইস্যুটাই কিন্তু থাকার দরকার, এবং সেটাইতেই প্রাণবন্ত হয় ছবি, নইলে হবে না। এটার মধ্যে এটাই ইস্যু, তারপর এইটি বলা হচ্ছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৃণাল সেন বলে কোনোদিনই ভাবিনি, ও ভাববার অবকাশও মৃণালদা কখনো দিতেন না। মানে আমার অভিমতে মানে এরকম চ্যাংড়া ফাজিল ইন্টেলেকচুয়াল আমাদের দেশে খুব জন্মেছে, কম জন্ম। মৃণালদার বাড়িটা ছিল একটা বড় আড্ডাখানা, তখন দেশপ্রিয় পার্কের ওখানে ওই বাড়িটা থাকে। তখন অনুপদাও ওই বাড়িতে থাকেন, গীতাদির সম্পর্কিত ভাই অনুপদা তখন ওখানেই থাকতেন, তখন অনুপদার বিয়ে হয়। আমাদের খুব আড্ডা হতো, সিনেমা, থিয়েটার, সব বিষয়ে। এবং তার চেয়ে চ্যাংড়ামি ফাজলামিটা বেশি পরিমাণ হতো। এবং ওই মানুষগুলোর ওই জায়গাটা কি, ওই ঋত্বিকদা, মৃণালদা, উৎপলদা, তাপসদা ফাজলামির জায়গাটা কি, যারা জানে না তারা জানে না। আসলে
সবাই তাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা পাথরের মূর্তি করে পুজো করে। আসলে যেটা বলছিলে, উদার মনের মানুষ, এত বড় মানুষ যে একেবারে না জানা অচেনা যে কোনো মানুষকে, আমাদের মতো চ্যাংড়া ছেলেদেরও তাদের বন্ধু করে দিত। আমরা ইয়ার ছিলাম, এরা আমাদের ইয়ার হিসেবে গণ্য করতেন। তারপরে যাই হোক, আমি তো যখন উৎপলদাকে ছেড়ে চলে গেলাম, সেটা নিয়েও মৃণালদা খুব আফসোস করলেন। আমাকে একদিন বললেন, তুমি ফিরে যাও, যেন উৎপল খুব লোনলি ফিল করছে তোমাকে খুব, কারণ ওর এত ছাত্র চলে গেছে। সেদিন বম্বে থেকে ফিরছি, আস্তে আস্তে তোমার কথা বলতে বলতে ওর চোখে আমি জল দেখেছি। আমি না মৃণালদা, এই সম্পর্কটা যে জায়গায় আছে এটাই থাকা ভালো। যাই হোক, তা আমি তখন একটা নাটক লিখেছি কলকাতার হ্যামলে, তাপসদা সেটা শুনেছেন, তাপসদার খুব ভালো লেগেছে। পরের দিনই মৃণালদা সকালে আমার ফোন করলেন, কি ব্যাপার তুমি একটা নাটক লিখেছো, দারুণ শুনলাম, আমি শুনবো, নিয়ে শুন। তা সেদিন হলো না, তার পরের দিন বোধহয় গেলাম ওই বাড়িতেই, দেশপ্রিয় পার্কের বাড়িতেই। তা ওই নাটকটা পড়া শেষ হলো, পড়ার পর উঠে আমাকে এসে পিঠে চাপড় মেরে বললেন, দারুণ হয়েছে। আচ্ছা, তুমি যে ওই প্রলোগে ওই ক্যামেরাম্যানের ছবি দিয়ে বলছো ওই কলকাতার এই সমস্ত দৃশ্য দেখা যাবে, ওটা ভেবেছো কিছু? হ্যাঁ ভেবেছি। বলে কিভাবে ভেবেছো? আমি বললাম, ভেবেছি কি জানেন, ওটা কোনো ফ্ল্যাট স্ক্রিনে হবে না, কতগুলো স্প্লিট স্ক্রিন আছে আগে পরে করে, যাতে ছবিটার ডাইমেনশন পুরোটা পার্টলি ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, এইভাবে। দারুণ দারুণ। তা কি কি শর্ট নেবে ভেবেছো? না, ওটা তুমি ভেবো না, বুঝলো, ওটা আমি করবো। আপনি করবেন মানে? হ্যাঁ, তোমায় ওটা নিয়ে একেবারে ভাবতে হবে না, তুমি আমাকে শুধু একটা 16 মিলিমিটারের রিভার্সাল রোল কিনে দেবে ফিল্মের। এটা তখনকার দিনে ওই ফিল্মের রোল কিনতে বলে কোডাকের কিনলে ভালো হয়। তা তখন ওই ফিল্ম কিনতে যাওয়া মুশকিল ছিল, পারমিশন লাগতো, অনেক সব ঝামেলা ছিল। তাই বললাম সেটা ওরমভাবে, ওই ঠিক আছে তোমার কিচ্ছু করতে হবে না, আর চিঠি লিখলে। তখন ওই এতে পার্ক সার্কাসের ওখানে কোডাকের একটা আউটলেট ছিল, তা গেলাম আমরা, সেইখান থেকে ওই মৃণালদার চিঠিটা দেখাতে বলে, দাঁড়ান বসুন, বলে আমাকে সেইটা দিল। তারপর গিয়ে ওখান থেকে মৃণালদার বাড়ি গেলাম, এই যে পেয়েছি, বাবা খুব তাড়াতাড়ি জোগাড় করে ফেলেছি। না ঠিক আছে, যাও, তোমার চিন্তা করতে হবে, তুমি রিহার্সাল করো। তারপরে ওটা মৃণালদা, তখনই আমি বললাম যাবেন, সে আমি কাকে দিয়ে কি করব, তোমায় ভাবতে হবে না, কি খরচ টরচ লাগবে? কিসের খরচ? না, আপনি যাবেন, গাড়ি নিয়ে যাবে, ওই ক্যামেরাম্যানের, ও তোমায় ভাবতে পারবে না, ও খরচ কে করছে তোমায় দেখতে হবে না, আমি বুঝবো। তখন কমল, আমাদের বন্ধু কমল নায়ক ফটোগ্রাফার, সবে পুনে থেকে ফিরেছি, কমলকে নিয়ে উনি বেরিয়ে সেই ছবিটা শুট করলেন। তো সেইটা শুট করলেন, করে তারপর আমাদের ওই ক্লোজ ডোর শো হচ্ছে, শো শেষ হলো, এবং সত্যি উনি যেসব শট বেঁচেছেন, এবং ওই স্প্লিট স্ক্রিনে পড়ছে, 4টে স্ক্রিন ছিল, 2টো এক লেভেলে আর 2টো আরেকটু পেছনে, যার ফলে কোথাও ছবিগুলো বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ডিস্টর্টেড হচ্ছে, তো দুর্ধর্ষ একটা এফেক্ট। আর তারপরে নিজেই এসে বলছেন, বলো বলো কেমন ভালো হয়নি, কিরম ম্যাচ করেছে এইগুলো ছবি শটগুলো। হ্যাঁ, ওই শুনেছিলে, এটা সবাই কি, সে ঋত্বিকদাকে দেখেছি, উৎপলদাকে দেখেছি, হেমাঙ্গদাকে দেখেছি, মৃণালদা, এরা সবাই ভেতরে একটা অদ্ভুত শিশু, সেখানে কোনো মালিন্য নেই, কোনো জড়তা নেই, কোনো ঘমণ্ড নেই, একেবারে সরল একটা শিশুর মতো। নিজের ভালো কাজটা হয়েছে এবং সেটা ওখানে পড়ে দেখতে আরো ভালো লাগছে, তাতে নিজেই কি খুশি। সে আমাদের সেই তোমার ওই বাচ্চাদের দিয়ে নাটক, সেই বাচ্চা ছেলেটা বরের পাঠ করে বলেছিল না, কেমন করলাম, ভালোই তো করলাম, বলে নিজেকে চাপড়ে দিত, প্রায় এইরকম শিশু ছিল। এই মানুষগুলো
আরো যে মানুষদের ইন্সপায়ার্ড করেছিলেন তারাও আস্তে আস্তে সরে যাচ্ছে। আমাদের আমার এই পৃথিবীটা যেখানে আমি কাজ করেছি সেটা আস্তে আস্তে প্রায় জনশূন্য হয়ে যাচ্ছে, মানব এবং মানবতা শূন্য হয়ে যাচ্ছে এই মৃণাল সেনদের চলে যাওয়ার পর থেকে।